আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। মেডিকেলের কর্মচারীরাই রোগী ভাগিয়ে নেন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। কমিশন মেলে 20 থেকে 50% পর্যন্ত নিঃস্ব হচ্ছেন দরিদ্র রোগীরা। জাতীয় স্মৃতিসৌধে অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা নিবেদন। কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবন ছাড়ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপ্রধান। রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠে সেনা কর্মকর্তাদের পদোন্নতির আহ্বান প্রধানমন্ত্রীর। গুরুত্ব পাবে রাজধানী জুড়ে আজও গ্যাসের তীব্র সংকট। ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বাসাবাড়িতে জ্বলছে না চুলা। জুলাই শেষে তেলের দাম বৃদ্ধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। হাসপাতালের কর্মচারী, অথচ তারাই দালাল। বিপদের বন্ধু সেজে কৌশলে রোগীদের ভাগিয়ে নিয়ে যায় বিভিন্ন বেসরকারি হাসপাতাল ডায়াগনস্টিকে। টেস্ট, আইসিইউ বা সার্জারি ধরন অনুযায়ী রোগীর বিল থেকে তারা পান 20 থেকে 50% পর্যন্ত কমিশন। এতে নিঃস্ব হচ্ছেন সরকারি হাসপাতালে আসা দরিদ্র রোগীরা। সরকারি হাসপাতালের কিছু কর্মচারীর নামে দালালদের নিয়ে অনুসন্ধান করেছেন। ঢাকা মেডিকেলের ঠিক পাশেই হেলথ এইড ডায়াগনস্টিক সেন্টার। অনেক রোগীর ভিড়ে ক্যামেরা দেখে নিজেকে আড়াল করার চেষ্টা করেন এক ব্যক্তি। জানতে চাই তার পরিচয়। আমার নাম মানিক। আপনি কোথায় চাকরি করেন? আমি চাকরি করি না, আমি এদিকে আমার কাকারে নিয়ে এসেছি। কাকা জিজ্ঞেস করে আমার কাকা। আপনার রোগী? জি, আমার রোগী। ভাতিজার নাম কি? উনি বলতেছে ভাতিজার নাম কি বলেন? আমি তো নাম জানি না। উনি আমার বললো যে আমি কাকা আপনাকে কোথা থেকে নিয়ে আসছেন? মেডিকেল থেকে। রোগীর সঙ্গে কথা বলার সময় পেছনে সরে গিয়ে পকেট থেকে কিছু একটা ময়লার ঝুড়িতে ফেলে দেন এই ব্যক্তি। তিনি তার আইডি কার্ডটি এই ঝুড়িতে ফেলে দিয়েছেন। এটি ঢাকা মেডিকেলের আইডি কার্ড। এই লোকের নাম মনির হোসেন। তিনি ঢাকা মেডিকেলের কর্মচারী। ঢাকা মেডিকেল থেকে একজন রোগী ভাগিয়ে এনে প্রাইভেট মেডিকেলে তিনি নিয়ে এসেছেন। আপনি আইডি কার্ড ঝুড়িতে ফেলে দিলেন? স্যার ভয় ফেলাই স্যার, মাফ করে দেন স্যার। ছাড়েন। আপনি বলেন যে এখানে রোগী দিলে কত টাকা পান? স্যার কালটা করলে 150 টাকা পাবো স্যার। 150 টাকা পাবেন? জি জি জ্ঞান স্যার। 2 মাস পর একই প্রতিষ্ঠানে গেলে আবারও পাওয়া যায় এই ব্যক্তিকে, সঙ্গে ভাগিয়ে আনা রোগী। আপনি ঢাকা মেডিকেল স্টাফ না? স্যার আমি নিজের একটা ইকো করতে এসেছি। 220-এ ওইখানে দেখা হয়েছে। মানে ঢাকা মেডিকেলে? হ্যাঁ। ওখান থেকে উনি আপনাকে এখানে এনেছে? জি। এরই মধ্যে এই ডায়াগনস্টিক সেন্টার থেকে পালিয়ে যায় ঢাকা মেডিকেলের এই কর্মচারী। তো বাইরে রোগী ভাগিয়ে নেওয়া নয়, বরং হাসপাতালের ভেতরে বসেও সরকারি হাসপাতালের অনেক কর্মচারী খুবই স্মার্টভাবে দালালিটি করে থাকে। এই রোগীর নাম সানাউল্লাহ, তিনি ভোলা থেকে এসেছেন। সোহরাওয়ার্দী মেডিকেলে টাইফয়েড টেস্টের জন্য আসলে তাকে বলা হয় যে 1000 টাকা লাগবে সেই পরীক্ষাটি করতে, আর রিপোর্ট ধরিয়ে দেওয়া হয়েছে ইম্পেরিয়াল হেলথের। আমারে বলছে যে এখানে এই রিপোর্টটা হবে না, এই রিপোর্টটা আপনার দায়িত্ব পেয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এ সময় শহীদদের প্রতি সম্মান জানিয়ে নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীর বিক্রম। পরে তিনি ছুটে যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থল জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করেন দুই নেতার সমাধিতে। দায়িত্ব নেওয়ার পর প্রথম কর্মদিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। 12:15টায় মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। 3 বাহিনীর সদস্যদের সাথে নিয়ে সশ্রদ্ধ সালাম জানান অস্থায়ী রাষ্ট্রপতি। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন হাফিজ উদ্দিন আহমদ। এরপর সেখান থেকে পদত্যাগ করে স্পিকারের দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। তবে শেষ পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন তিনি পান কিনা তাই এখন দেখার বিষয়। স্মৃতিসৌধ থেকে জিয়া উদ্যানে ছুটে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও কবে নাগাদ বঙ্গভবনের বাসিন্দা হবেন হাফিজ উদ্দিন আহমদ এখনও তা নিশ্চিত করেনি রাষ্ট্রপতি দপ্তর। আইন অনুযায়ী সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী পক্ষ গ্রেফতার মামলা সহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা পাবেন তিনি। মন্ত্রী জানান, সাবেক আইজিপি বেনজিরকে ফিরিয়ে আনার
আনার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। তার ব্যাপারে দুবাই সরকার যেসব নথি চেয়েছে তা পাঠানো হয়েছে। তিনি জানান, মতিঝিল মেট্রো স্টেশনের নিচে পাওয়া বোমার কর্তাদের পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ অপছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলার মান ও সততার উপর গুরুত্ব আরোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশ দিয়ে প্রদান করেন তিনি। সকালে সেনাবাহিনীর সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচন পর্ষদ 2026-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল হতে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল হতে কর্নেল পদবীর যোগ্য কর্মকর্তাগণ পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। পদোন্নতি পর্ষদের বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দায়িত্ব পালনের পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা ও দুর্যোগ মোকাবেলায় বেসামরিক প্রশাসনকে সহায়তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর এই ত্যাগের জন্য তিনি সেনাপ্রধান। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়েছিলেন হাফিজউদ্দিন আহমদ। এরপর সেখান থেকে পদত্যাগ করে স্পিকারের দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের এই বীর বিক্রম। বর্তমানে দায়িত্ব পেয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির। তবে শেষ পর্যন্ত দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে বিএনপির মনোনয়ন তিনি পান কিনা তাই এখন দেখার বিষয়। স্মৃতিসৌধ থেকে জিয়া উদ্যানে ছুটে যান অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযুদ্ধের ঘোষক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধি। পরে দোয়া ও মুনাজাতে অংশ নেন তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব পেলেও কবে নাগাদ বঙ্গভবনের বাসিন্দা হবেন হাফিজউদ্দিন আহমদ এখনও তা নিশ্চিত করেনি রাষ্ট্রপতি দপ্তর। আইন অনুযায়ী সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী পক্ষ গ্রেফতার মামলা সহ যেসব দাবি জানাচ্ছে তা আমলে নিচ্ছে না সরকার। সাবেক রাষ্ট্রপতি বর্তমান সরকারকে সহযোগিতা করেছেন। সংবিধান অনুযায়ী আগামী 6 মাস নিরাপত্তা সহ রাষ্ট্রের বিভিন্ন সুবিধা পাবেন তিনি। মন্ত্রী জানান, সাবেক ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত গ্যাস। সকাল থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ভোগান্তির এমন চিত্র দেখা যাচ্ছে। সিএনজি চালিত যানবাহনের চালকরা জানান, ভোর রাত থেকে তারা গ্যাসের জন্য অপেক্ষা করছেন। গ্যাস সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারে। একই চিত্র বাসা বাড়িতেও। চুলা না জ্বলায় রান্না করতে পারছেন না অনেকে। পাম্প কর্তৃপক্ষ বলছে, গ্যাসের চাপ কম থাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ সম্ভব হচ্ছে না। পেট্রোবাংলা জানিয়েছে, গত মঙ্গলবার আগুন লেগে মহেশখালীর এক্সিলারেট এনার্জি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার থেকে টার্মিনালে কাজ শুরু করেছে যুক্তরাজ্য ও আরব আমিরাত থেকে আসা বিশেষজ্ঞ দল। পেট্রোবাংলা জানায়, প্রতিদিন সরবরাহ করা মোট গ্যাসের 35 থেকে 40% আসে এলএনজি থেকে। 10-12 দিনের উপরে গ্যাস আসে না, যতবার একটু আসে ওই রাত্রে একটু আসে আইসে আবার চলে যায়। গ্যাস নাই থেকে তো সরকার বন্ধ করে দেখ, আমরা অন্য ব্যবস্থা করে দেখ, আমরা অন্য একটা কাজ করে খাই। সারা রাত থাকার পরে সকাল 6টার সময় বন্ধ হয়ে যায় পাম্প, এরপরে আর গ্যাস পায় নাই। এই গ্যাসের জন্য ড্রাইভাররা অনেক কষ্ট করতেছে।